দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি, গোটা দেশের নজর রয়েছে। স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট আজ সিবিআই তরফে জমা দেওয়া হবে। গত 9 সেপ্টেম্বরের শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল এবং উল্লেখযোগ্যভাবে যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, যেখানে বলা হয়েছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং চিকিৎসকদের যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সেই বিষয়টাও কিন্তু রাজ্যের তরফে দেখা হবে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং চিকিৎসকদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছিল বিকেল 5টার মধ্যে গত 10ই সেপ্টেম্বর, এরপর আমরা দেখলাম যে চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন। পরবর্তীতে আমরা দেখি যে কালীঘাটে গতকাল যে বৈঠক হয় সেই বৈঠকে প্রায় 5 ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকরা। একাধিক দাবি দেওয়া তারা রেখেছিলেন এবং রাজ্য সরকারের তরফে সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। খুব উল্লেখযোগ্য, ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যের তরফে নেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু যে প্রতিবাদ, যে আন্দোলন কর্মসূচি করেছেন, তাদের প্রথম যে দাবি ছিল এবং এর আগেও তারা লালবাজার অভিযান করেছিলেন, যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের আর্জি তারা জানিয়েছিলেন, দাবি তারা জানিয়েছিলেন। এবং গতকাল বৈঠকের পরেও কিন্তু রাজ্যের তরফে, রাজ্য প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখবো, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুরু হচ্ছে আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আরজিকর মামলার শুনানি শুরু হবে এবং গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তাতেও কিন্তু পদক্ষেপ রাজ্যকেই করতে হবে। পাশাপাশি নিরাপত্তার উপর পুলিশ সুপার পদমর্যাদার অফিসারদের নজর রাখতে হবে, এই বিষয়ে কিন্তু বলা হয়েছিল। এবং জুনিয়র চিকিৎসকদের 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে এবং ওই সময়ের মধ্যে কাজে যোগ দিলে রাজ্যই চিকিৎসকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, এমনটাও কিন্তু বলা হয়েছিল। যদিও শীর্ষ আদালত আশ্বাস দেয় কড়া পদক্ষেপ, সেক্ষেত্রে তারা কাজে যদি যোগ দেয় বদলির মতো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমরা জানি অন্যদিকে রাজ্যের তরফে যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল এবং মেনকা গোস্বামী, অন্যদিকে আপনারা জানেন যে চিকিৎসকদের হয়ে যিনি আজ সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিং। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো আরজিকরের মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি তা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আমরা অপরাধীদের পক্ষে নই, এমনটাই জানিয়েছেন কপিল সিব্বল। কেবল বাস্তব পরিস্থিতি আদালতে তুলে ধরছি, এমনটাই জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের তরফে যিনি আইনজীবী কপিল সিব্বল, তিনি এই বিষয়গুলিতে মূলত আলোকপাত করেছেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে শুনানি শুরু হলো এবং আমরা অপরাধীদের পক্ষে নই, এমনটাই কপিল সিব্বল তিনি জানিয়েছেন। এবং যে খবর আমরা পাচ্ছি, স্ট্যাটাস রিপোর্ট, যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল গত 9 সেপ্টেম্বর তৃতীয়বারের শুনানিতে, চতুর্থবারের শুনানি এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং সেখানে কি কি বিষয় রয়েছে অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে চিকিৎসকদের প্রয়োজনীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রাজ্য সরকারকে দিতে হবে এবং নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপও রাজ্যকে করতে হবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হলো আরজিকর মামলার শুনানি, যে শুনানির দিকে নজর রয়েছে গোটা দেশের। স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। বিস্তারিত জানবো, অঙ্কুর ভট্টাচার্য রয়েছে নিউজরুম থেকে, আমার সহকর্মী। অঙ্কুরদা, ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই, কি কি বিষয় তদন্তের অগ্রগতি সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্টে উঠে আসবে? একদমই অঙ্কুরদা যান্ত্রিক সম্ভবত গোলযোগ হচ্ছে, আসবো তোমার কাছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আজ আরজিকর মামলার যে হাই ভোল্টেজ শুনানি রয়েছে এবং মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই যে শুনানি, সেই শুনানি কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে ইতিমধ্যেই শুরু হয়েছে
সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আপনাদের জানিয়ে রাখবো, সিবিআইয়ের তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। অন্যদিকে আজ গীতা লুদ্রার বদলে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করছেন ইন্দিরা জয় সিং। এদিন আদালতের প্রশ্নের মুখে কি কি বিষয় রাজ্য সিবিআইয়ের তরফে জানানো হবে সেই বিষয়ে কিন্তু নজর রয়েছে। তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্ক রিপোর্ট, অর্থাৎ সিবিআইয়ের তদন্তের কি অগ্রগতি, তদন্তের অগ্রগতি নিয়ে নতুন করে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল মুখ বন্ধ খামে, এবং দেশের শীর্ষ আদালত কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে কিনা সেদিকেই কিন্তু নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে করা শতপ্রণোদিত মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে মুখ বন্ধ খামে দ্বিতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, মৃতদেহ ময়না তদন্তের সময় পাঠানোর সময় যে চালান তৈরি হয়, রাজ্যকেই চালান আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত শুনানিতেই সে কথা জানানো হয় দেশের শীর্ষ আদালতে, এবং সেটিও কিন্তু আজ জমা করার কথা রয়েছে। অর্থাৎ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর সময় যে চালান তৈরি হয়, সেই চালান আদালতে জমা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের হয়ে এদিন মামলার শুনানিতে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিং, এবং তিনি এর আগেও গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলার শুনানি করেছেন। রাজ্যের পক্ষে রয়েছেন কপিল সিব্বল, মেনকা গোস্বামী। সে জায়গায় আজকে জুনিয়র চিকিৎসকদের হয়ে যিনি সওয়াল করছেন, সেই বিষয়ে তিনি কতটা মোকাবিলা করেন সেদিকেও নজর থাকবে। অন্যদিকে আমরা দেখেছি যে আরজিকরের যে ঘটনা, অর্থাৎ চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা, ইতিমধ্যেই তাকে সিবিআই হেফাজতে নিয়েছে। আজ তার 3 দিনের হেফাজত শেষে তাকে ফের আদালতে পেশ করা হবে। অর্থাৎ সন্দীপ ঘোষ পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছিল, ঘটনাস্থল নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেছিল, এই সমস্ত বিষয় কিন্তু নজর থাকবে। এবং সিবিআইয়ের তরফে এই বিষয় সংক্রান্ত কি বিষয়, অর্থাৎ কি তথ্য উঠে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে। অন্যদিকে কপিল সিব্বল তিনি বলেছেন যে আমরা অপরাধীদের পক্ষে নই, অর্থাৎ যে ঘটনা, যে বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতি শুধুমাত্র আদালতে তুলে ধরছি, এমনটাই বলেছেন রাজ্যের তরফে যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল। রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, আমরা অপরাধীদের পক্ষে নই। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে, আর এই শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ, কারণ সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ থাকে আজকের এই শুনানিতে সেদিকে নজর থাকবে। তদন্তের অগ্রগতি নিয়ে নতুন করে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল মুখ বন্ধ খামে। আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদের জানাচ্ছিলাম যে স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ তদন্তের অগ্রগতি সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। অঙ্কুরদা রয়েছেন আমার সঙ্গে, অঙ্কুর ভট্টাচার্য নিউজরুম থেকে সরাসরি। অঙ্কুরদা, তদন্তের অগ্রগতি সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের তরফে মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সে বিষয়ে কি পর্যবেক্ষণ থাকে সেদিকে নজর থাকবে। প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে স্ট্যাটাস রিপোর্টে উঠে আসতে পারে? যেটা ভাস্বতী উঠে আসার সম্ভাবনা রয়েছে যে গত 9 সেপ্টেম্বর তার আগে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছিল, তারপর থেকে আজ 17 সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে তদন্তে কতটা অগ্রসর হয়েছে সিবিআই। এবার এই পুরো বিষয়টা যেহেতু মুখ বন্ধ খামে শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া হলো, সেই বিষয়টি সম্পর্কে শীর্ষ আদালত যতক্ষণ না কোনো বিষয় প্রকাশ্যে আনছেন আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে যেটুকু এখনো পর্যন্ত প্রকাশ্যে এসেছে, আমরা সকলেই জানি ইতিমধ্যেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই দুজনকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এবং সেই মামলায় গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এবং তাদের যে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো আজকে তাদের এই তদন্তের যে অগ্রগতি সেই বিষয়ে সেই রিপোর্টে থাকতে পারে। দ্বিতীয়ত, একটা 27 মিনিটের ফুটেজ হস্তান্তর করা হয়েছিল সিবিআইকে রাজ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে। সেই 27 মিনিটের ফুটেজে তারা কি পেয়েছে, এই ফুটেজই কি পর্যাপ্ত, নাকি এই ফুটেজে আরও বেশি দেওয়া উচিত ছিল যেটা দেয়নি কলকাতা পুলিশ, এমন কোনো অভিযোগ সিবিআই করে কিনা সেই বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। তৃতীয়ত, এই তরুণী চিকিৎসকের মৃত্যুর ক্ষেত্রে যে সমস্ত নমুনা দেওয়া হয়েছিল তার যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট নিয়ে বেশ কয়েকটি জায়গায় সংশয় প্রকাশ করেছিল সিবিআই।
ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই বিষয়টি নিয়ে তারা অন্য কোনো সংস্থায় কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা এইমস এই সমস্ত জায়গায় ওই সমস্ত নমুনা ফরেন্সিক রিপোর্ট করানোর কথা ছিল। আজকে সেই সমস্ত নমুনার রিপোর্টও শীর্ষ আদালতে জমা দিতে পারে সিবিআই এই স্ট্যাটাস রিপোর্টের মধ্যে। ফলে সেই বিষয়টি যদি কোর্ট জানায় তাহলে আমরা জানতে পারবো যে নতুন করে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা অন্য এইমসের মতো সংস্থায় নতুন করে ফরেন্সিক রিপোর্ট করানোর পর সেখান থেকে নতুন কি তথ্য উঠে এসেছে। এটা গেল সিবিআই এর বিষয়। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আজকে যেটা তুলে দেওয়া হবে চালান সংক্রান্ত যে তথ্য, যে চালান দেওয়া হয়নি ময়না তদন্তের সময় যে অভিযোগটা উঠেছিল যে চালানে যাবতীয় তথ্য থাকে সেই তথ্য কিন্তু দেওয়া হয়নি বলেই অভিযোগ ছিল। আজকে সেই বিষয়ে রাজ্য জানাবে। পাশাপাশি রাজ্য জানাবে যে এখনো পর্যন্ত নারী সুরক্ষার ক্ষেত্রে, চিকিৎসকদের সুরক্ষার ক্ষেত্রে হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নে ঠিক কী কী পদক্ষেপ করেছে এবং তার প্রেক্ষিতে এই যে চিকিৎসকদের যে একের পর এক দাবি এবং কর্মবিরতি সংক্রান্ত যে জটিলতা গতকাল বৈঠকের পর সেই সম্পর্কে রাজ্য সরকারের কি অবস্থান এবং শীর্ষ আদালত গোটা বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছে সেটা আমরা জানতে পারবো। ভাষ্যতে এখনো পর্যন্ত শুধুমাত্র স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং কপিল সিব্বল বলেছেন যে তারা কখনোই দোষীকে আড়াল করার কোনো প্রকার প্রচেষ্টা চালাচ্ছেন না। দোষীকে আড়াল করার কোনো প্রশ্ন রাজ্য প্রশাসনের নেই। একদমই অঙ্কুরদা, সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয় তুমি বললে যে গতকালে কালীঘাটে বাসভবনে মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয় এবং সেখানে চিকিৎসকদের সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়, সে জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা তারা বলছেন মৌখিক আশ্বাস নয়, যতক্ষণ না সেই বিষয়গুলো বাস্তবায়িত হচ্ছে তারা কিন্তু তাদের কর্মবিরতি বা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহারের পথে হাঁটবে না। সে জায়গায় আজকে সুপ্রিম কোর্টের অবস্থান কি থাকবে? কারণ সুপ্রিম কোর্ট গত 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ভাস্বতী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শীর্ষ আদালত কি অবস্থান নেবেন আমরা জানি না, কিন্তু শীর্ষ আদালতের আগের অবস্থানটা যদি আমরা দেখি সেদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি যে কথাটা বলেছিলেন তা প্রণিধানযোগ্য। কি বলেছিলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়? তার বক্তব্য ছিল বিচার ব্যবস্থার যেরকমভাবে কোনো ধর্মঘটের পথে হাঁটতে পারে না তাহলে দেশের বহু মানুষ বিচার থেকে বঞ্চিত হন, ঠিক একই রকমভাবে স্বাস্থ্য আমাদের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার থেকে কোনো নাগরিক বঞ্চিত হতে পারেন না। এবং এই যে জুনিয়র চিকিৎসকরা তারা শপথ গ্রহণ করা সত্ত্বেও যেভাবে কর্মবিরতির পথে হাঁটছেন আজকে বহু মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাজ্যের যে সরকারি হাসপাতাল সেই সরকারি হাসপাতালে প্রধানত প্রান্তিক মানুষজনই চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। ফলে তাদেরকে এভাবে বঞ্চনা খুব তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। বহু ইতিমধ্যেই প্রায় 30-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে বলেই জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 6000 বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রায় 1500-এর বেশি অপারেশনের ডেট পিছিয়ে গিয়েছে। ফলে এই যে সমস্যাগুলোর মধ্য দিয়ে রাজ্য সরকার জানিয়েছে যে সমস্যাগুলো, সেগুলো আজকে অবশ্যই আদালতের কাছে যাবে। সেই জায়গা থেকে শীর্ষ আদালত এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করবেন যে এ বিষয়ে তারা রাজ্য সরকারকে কোনো নির্দেশ দেবেন বা এতদিন যেটা শুধুমাত্র আবেদন ছিল চিকিৎসকদের কাছে যে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিন, এটা আবেদনের জায়গা থেকে নির্দেশে পরিণত হবে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। কারণ শীর্ষ আদালত এখনো পর্যন্ত প্রত্যেকের কনসাইন্সের ওপর ভরসা রেখেছিলেন, বিবেকের ওপর ভরসা রেখেছিলেন যে শীর্ষ আদালত এটা বলেছিলেন যে আপনাদের কাজে যোগ দেওয়া উচিত, বিচার ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্র এগুলো এরকমভাবে ধর্মঘটে যেতে পারে না। এবং একথা বলার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকেও কিন্তু বলেছিলেন রাজ্য সরকার এই চিকিৎসকরা যারা এই মুহূর্তে ধর্মঘটে রয়েছেন বা কর্মবিরতিতে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ বা বদলি করে দেওয়া এই ধরনের পদক্ষেপ করবে না, সেই বিষয়টিও কিন্তু বলেছিলেন এবং 10 তারিখ সময় দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি একটা বৈঠক হয়েছে, বৈঠকের পর আজকে তারা বলছেন বাস্তবায়ন। একটা 28টি কলেজের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। নবান্ন সেই রিপোর্ট নেওয়ার পরে টাকা স্যাংশন করেছে, সেই টাকাটা স্যাংশন করার পর সেই কাজটা হতে একটা ন্যূনতম সময় লাগে। সেই ন্যূনতম সময় পর্যন্ত যদি ওরা কর্মবিরতিতেই থাকেন তাহলে তো
এই যদি 1 মাস লাগে যে কোথায় একটা আলাদা ওয়াশরুম কি আলাদা চিকিৎসকদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা রুম সিসিটিভি এগুলো করতে তো এটা বাস্তবিকভাবে এটাকে কার্যে পরিণত করতে তো একটা সময় লাগবে ফলে তার মানে আরও যদি দিন দশেক লাগে তার মানে আরও দিন দশেক তাদের কথা মেনে নেওয়ার পরেও আরও দিন দশেক সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন এটা শীর্ষ আদালত কতটা গ্রহণ করেন কতটা গ্রাহ্য করেন তারা কিভাবে মূল্যায়ন করেন সেই দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে ভাস্বতী। একদমই অঙ্কুরদার সঙ্গে থাকো তুমি আমাদের। আরজিকর মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে, নজর থাকবে সেদিকে আমাদের।